আমি ৫ আগস্টের পরে এই ১৫-১৬ মাসে বিএনপি বলেন, জামায়াত বলেন বা অন্য দল বলেন, সিনিয়র যে নেতাদের মধ্যে কখনোই আ হিংসাত্মকমূলক কোনো বক্তব্য দিতে দেখি নাই। বিএনপির থেকেও দেখি নাই বা জামাতের থেকেও দেখি নাই, এনসিপি তাদেরকেও দেখি নাই। কিন্তু তৃণমূলে মানে সিনিয়র নেতারা সবসময় ঐক্যের বার্তা দিয়ে যাচ্ছেন যে সবাই এক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। কিন্তু তৃণমূলে দেখলাম যে এর কোনো প্রভাব নাই। এটার কারণটা কি? এটা হচ্ছে আপনার প্রথমত যে রাজনৈতিক ইউনিটগুলি বিভিন্ন জায়গায় কাজ করে, আজ থেকে ১৫-১৬ বছর ধরে যে রাজনৈতিক অব্যবস্থাপনা চলছিল, মাঝখানে 1-11-এর গ্যাপ, তার আগে রাজনৈতিক দলের সংঘাতে আপনার ফাঁকে এমন কিছু লোকজন রাজনীতিতে ঢুকে গেছে যারা রাজনীতি ছিল না, তাদের টাকা ছিল, পয়সা ছিল, তারা ব্যবসা করতো, তাদের প্রভাবশালী ছিল, তারা তারা কোনো না কোনোভাবে দলীয় পদ এবং মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে তারা পলিটিক্সের ফ্রন্ট লাইনে চলে আসছে। সেখানে যারা জেনুইন লিডার, যারা ছোটোবেলা থেকে বা তাদের কৈশোর যৌবনে তারা একটা দল করতো, একটা স্বপ্ন দেখতো দেশ সাজানোর বা তার এলাকায় গিয়ে কাজ করার জন্য, তারা কিন্তু বঞ্চিত হয়ে গেছে। এবং আপনি দেখবেন রাজনীতিতে যারা এই ব্যবসায়ীরা যারা ঢুকে গেছে, তারা যখন কমিটিগুলি পায় সেখানে কিন্তু তারা দেখবেন শিক্ষিত লোকের সংখ্যা নাই। এখন আপনার কোনো পার্টির কমিটি দেখলে দেখবেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুঁজতে গেলে আপনার হারে কিনতে খুঁজতে হবে যে এদের শিক্ষাগত যোগ্যতা কি। তো ওরা ওদের পাওয়ারটা টিকিয়ে রাখার জন্য মাসলম্যান, অর্থাৎ যারা পলিটিক্স বোঝে না, শুধু ভাইয়ের রাজনীতি করে, ভাই বলছে, ভাই আছে, এই ভাইতন্ত্র চালু হওয়াতে এই সমস্যাটা হয়েছে। বুনিয়াদী প্রতিষ্ঠান যে পলিটিক্সের যে পড়াশোনা করা এবং একটা অ্যানালিসিস করা যে আমরা রাজনীতিটা করব, আমরা কেন রাজনীতি করছি, না ভাই আছে। তো এইখান থেকে আমরা বেরোতে পারিনি। এগুলো হচ্ছে আপনার গত ২০-২৫ বছরে রাজনৈতিক অবক্ষয়ের ফলাফল। এখান থেকে আমরা বেরোতে পারছি না আসলে। কারণ আপনি যখনই মনোনয়নে যাবেন, তখনই যদি মনোনয়ন না পায় একটা বিদ্রোহ চলে আসবে। দলের কোনো চেইন অফ কমান্ড নাই। এই বিদ্রোহী প্রার্থী কিংবা দেখা যাচ্ছে আবার দলও এমন কিছু প্রার্থী দিচ্ছে যা আপত্তিকর। তো এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অসন্তোষ তৈরি দলের মধ্যে বা দেশের ভিতরে অন্যান্য রাজনৈতিক দলে হয়। এবং রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং তরুণ প্রজন্ম কিন্তু কোট করে। তো যারা দীর্ঘদিন ধরে পলিটিক্স করেছেন তাদের কাছ থেকে আমরা গঠনমূলক আলোচনা, গঠনমূলক সিদ্ধান্ত আশা করি। কিন্তু এটা আমাদের সিনিয়র লিডাররা দিতেই পারেন নাই, যে কারণে তরুণরা আপসেট, এখনও আপসেট। তো আমরা আশা করছি এখন হয়তো রাজনীতিতে তারেক রহমান সাহেব দীর্ঘ 17-18 বছর পর এসছেন, তার মাধ্যমে যদি বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলে গুণগত পরিবর্তন আসে, তাহলে সেক্ষেত্রে এটার প্রভাব সব রাজনৈতিক দলে পড়বে। এবং আপনি নিশ্চয়ই দেখেন যে তিনি আসার পরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনের সাথে কথা বলেছেন, বাংলাদেশে ভেরি রেয়ার। এবং তিনি জার্নালিস্টের সাথে মিটিং করেন, তিনি আগের মতো যে মাননীয় পন্থা যেটা ছিল আর কি, তেলমারা তৈলাক্ত যে ইস্যুটা, সেটাও কিন্তু তিনি খুব সুন্দরভাবে এড়িয়ে চলছেন এবং তিনি সকাল থেকে অফিস করছেন। তো এটা হচ্ছে একটা নমুনা। আর আরেক দিকে যেটা আছে, যারা ফ্যাসিস্ট ছিল 5ই আগস্টের পুরনো 34 জুলাইয়ের আগে, তারা কিন্তু পুরো পার্লামেন্ট সহ পৃথিবীতে বিশ্বরট করে পালিয়ে গেল বাংলাদেশের। এবং তারা কোনো না কোনোভাবে দেশি বিদেশি মদতে তারা কিন্তু দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে রাখার পায়তারের মধ্যে আছে। এখনও মানুষ জিজ্ঞেস করে ইলেকশনটা হবে তো, অর্থাৎ থ্রেটটা কোথা থেকে আসছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা শহীদ ওসমান হাদির যে নৃশংস হত্যাকাণ্ড দেখলাম, এবং ওই দিন আমাদের এখন কিন্তু হচ্ছে হত্যাকাণ্ড এদিক সেদিক হয়, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেবেন, ঠিক আছে বুঝলাম, বাট আপনাদের সিস্টেমটা এমন করা উচিত ছিল যেন মানুষের নিরাপত্তাটাকে নিশ্চিত করা যায়। যে নিরাপত্তাটা আমার সাধারণ মানুষকে অ্যাসিওরেন্স দেবে যে আমি ইচ্ছা করলে আমি ঘুরতে পারি, আমি বেরোতে পারি। কিন্তু আমার মনে হচ্ছে এই আইন শৃঙ্খলার দিক থেকে রাজনৈতিক দলগুলো যেমন বেহারাপনা করে, চাঁদাবাজি, এদিকে দখল ওইদিকে দখল, এগুলার পুরনো স্টাইলে চলেছে। আবার এদিকে ইন্টারিম গভর্নমেন্ট এগুলোকে ট্যাকেল দিতে পারেনি। আর প্রশাসনের যেই শূন্যতা ছিল, সেই শূন্যতাগুলো একদল তো পালিয়ে গেল, আরেক দল হয়তো টিকে গেছে কোনোভাবে, তারা চাটুকারিতায় ব্যস্ত। অর্থাৎ রাষ্ট্রের যে মূল যন্ত্র, সচিবালয় থেকে শুরু করে প্রশাসন, বিভিন্ন বাহিনীতে আমরা যে শৃঙ্খলাটা চেয়েছিলাম সেটা এখনো ফেরত আসেনি। এবং এই সমস্ত অর্গানগুলো কাজ করলেই কিন্তু বাংলাদেশটাতে একটা ভালো রেজাল্ট আসবে। আপনি ওইদিন একটা ইন্টারভিউতে বলছিলেন, বিশেষ করে বেগম জিয়ার মৃত্যুর পরে শোক বইয়ে স্বাক্ষরের পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন যে আপনি বিএনপির জন্য নিবেদিত প্রাণ। এই যে বিএনপির প্রতি আপনার ভালোবাসা, আপনার অনেক মানে ছোটকাল থেকেই আপনাকে ফলো করি এবং সেইভাবেই দেখে আসছি। এই ভালোবাসাটা কেন? এটা একটু পেছন দিয়ে যেতে হবে। আমি যখন কুমিল্লা গুলবাগে যে সরকারি স্কুলে পড়ি, তখন জিয়াউর রহমান সাহেব তিনি কুমিল্লায় যেতেন, ঈদগাহে আমরা হেলিকপ্টার নামতো এবং আমরা কাফ ছিলাম, ওনাকে ফুল দিতাম। তো তখন দেখেছি।
তারপর উনি যখন শহীদ হন 81-83 মের আমরা ওই শীতে আমরা ঢাকায় এসেছিলাম নাটক করতে। তখন স্কুল মানে উনি এটা অ্যারেঞ্জ করতেন, স্কুল হাম নাদ বিভিন্ন রকম নাটক, গজল, লালন হাসন, এই সমস্ত প্রতিযোগিতা একটা ফাইনাল রাউন্ড তো ঢাকায়। তো আমি এসেছিলাম ঢাকা শিশু একাডেমিতে, আমাদের ডরমেটরি ছিল সেখানে। তো আমাদের নাটক ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের খেলাঘরের পুতুলগুলো। তো তখন আমাদের উইন্টার ছিল জিয়াউর রহমান সাহেব, তিনি রাতের 8টা সাড়ে 8টা বাজবে, উনি আসছেন শিশু একাডেমিতে, এসে আমাদেরকে জানালার ফাঁক দিয়ে চকলেট দিয়ে গেছেন। তো তখন আমি ছোট, তো ছোট্ট মনে যেটা দাগ কাটে। তারপরে 30 মে যখন আমি সকালে দোকানে গেলাম কিছু জিনিসপত্র কিনতে, আমাদের বাসা থেকে পাঠানো হয়েছে, তখন গিয়ে আমি যখন শুনলাম ভয়েস অফ আমেরিকায় যে শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে চট্টগ্রাম সার্কিট হাউসে, আমি না স্টাক হয়ে গেছি। এবং তখন থেকে ওনার প্রতি খুব একটা ভালোবাসা জন্মে গেছে, কারণ আমি তাকে দেখেছি। আমি ছোটোবেলায় একজন রাষ্ট্রপ্রধানকে দেখেছি, ওনাকে মিট করেছি এবং ওনার আন্তরিকতা দেখেছি, শিশুদের প্রতি তার ভালোবাসা দেখেছি। ওই শিশু সুলভ বা শৈশব থেকে ওনার প্রতি অনুরক্তি। তারপরে যখন আমি 2001 সালে প্রিয়া হিট হওয়ার পরে যখন বিএনপি সরকার গঠন করবে, তখন তারেক রহমান সাহেব আমাকে এক ধরনের অ্যারেস্ট করে কুমিল্লা থেকে নিয়ে আসছেন। আমাদের চিত্রনায়ক উজ্জ্বল সাহেব, যিনি মেগাস্টার বলে পরিচিত, তো উজ্জ্বল ভাই তখন ছিলেন দায়িত্বে। উনি আমাকে বললেন, মিয়া পুরা ভবিষ্যতে পার্লামেন্ট বসে থাকে তারেক রহমানের অপেক্ষায়, উনি কখন দেখা দিবেন, আর তারেক রহমান বসে তোমাকে দেখার অপেক্ষায় তুমি এখনও কুমিল্লায় কী করো। তো আমি পরে আসছি, এসে আমরা তখন একটা প্রোগ্রাম ছিল বদরুজ্জামান চৌধুরী সাহেবের, যে বিএনপির নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে 3টা গান হয়েছিল, সেখানে আমার 2টো গান ছিল, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, আর জন্ম তোমার যুদ্ধে যাবে না তো হবার সিপাহী জনতার। এই 2টো গানই তারেক রহমান সাহেব আমাদের স্টুডিও সিম্ফনিতে গিয়ে তিনি নিজে বসে শুনেছেন, এবং মাঝে মধ্যে ওনার সাথে আমার যোগাযোগ হতো। এবং তখন আমি আস্তে আস্তে না জড়ায় পড়ি বিএনপির সাথে। এবং আমাদের যে টিএসসিতে যে ছাত্রদলের প্রোগ্রাম হতো বা বিভিন্ন রকম, তাই আমার বড় ভাই পলিটিক্স করতেন, যেহেতু ওনারও বিরাট কলিগ পার্টি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ কেন্দ্রিক। তো আস্তে আস্তে ইনভলভ হয়ে যায়। তারেক রহমান সাহেব আমাকে বিভিন্ন কাজ দিয়ে থাকেন, যে তুমি এটা চালাও, এটা চালাও। তারপরে ঢুকে গেলাম ম্যাডামের সাথে অনেক সফর করেছি। এর মধ্যে দল ক্ষমতা থেকে চলে গেল, 111 আসলো, আসার পরে আবার বেগম জিয়া যখন সফরগুলি শুরু করলেন, আমি আবার ম্যাডামের সাথে ঘোরা শুরু করলাম। এর মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনার কারণে আমি দল থেকে সরে গেলাম। কিন্তু বেগম জিয়া যখন ডাকতেন তখন আমি চলে আসতাম। এটা 17 সাল পর্যন্ত চলেছে। 17 সালে যখন ম্যাডাম জেলে গেলেন, তার 2 দিন আগে ম্যাডাম আমার আগে জেলে গেছেন, তার 2 দিন আগে আমি ম্যাডামের সাথে দেখা করেছি, প্রায় 10 মিনিট আলোচনা করেছি। ম্যাডামকে আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম দেশের এই পরিস্থিতিতে আমি কী করব। 17 সালের গল্প এটা। উনি বললেন, দেশের আমাদের নেতারা যারা আছে পার্টির, তারা যথেষ্ট বেনিফিশিয়ারি আছে এবং তারা ভালো আছে। তুমি গান গাও, তোমার কাজ গান গাওয়া, আর তোমার যদি কোনো প্ল্যান থাকে সেটা তোমার ভিতরে রাখো। এটাও বইতেও লেখা আছে, আকবর 15 নট আউটে লেখা আছে এটা। তোমার প্ল্যান তোমার মাথায় রাখো, কোনো একদিন আমাদের দেখা হবে, তখন অবশ্যই আমি তোমার কথা শুনবো এবং তোমার মতো করে কাজ হবে। তো তার মধ্যে আবার ম্যাডাম আসলেন জেল থেকে বের হওয়ার পরে। আমি এর মধ্যে ঘটনা আছে একটা, জেলখানায় উনি আমাকে খবর নিতেন। উনি ছিলেন বকশীবাজার, আমি ছিলাম কেরানীগঞ্জ। ডাক্তারদের মাধ্যমে তিনি আমার খবর নিতেন নিয়মিত। তো ডাক্তাররা আসলে 6 দিন ছিলাম জেলে, তো উনি আমার খবর নিতেন, আমি ওনার খবর নিতাম। তারপর জেল থেকে আসার পরে আমাকে 6 নভেম্বর রাতে একটা বিশেষ লিঙ্ক থেকে উনি আমাকে মেসেজ পাঠালেন যে আসিফ যেভাবে আছে সেভাবেই থাকুক, আমি ফিরে আসি লন্ডন থেকে, তারপর তার সাথে বসবো আমি। তারপর তো ম্যাডাম আর লন্ডন গেলেন না 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, তারপর তিনি লন্ডন গেলেন, আসলেন, আসার পর অসুস্থ হয়ে গেলেন, আর ম্যাডামের সাথে দেখা 6 দিনের কারাগারের অভিজ্ঞতা কেমন? ভালো। কারাগারে অন্য একটা জগৎ। সবচেয়ে বড় হচ্ছে জেলখানার আকাশটা খুব বড় হয়, বর্ণের ভিতরে এত বড় আকাশ দেখা যায় না পৃথিবীতে।